আর ভয় তো আছে তখন, কারণ চতুর্দিকে আমরা যে জায়গাটায় আছি চতুর্দিকেই তো পাহাড়, তো ভয় তো স্বাভাবিক থাকে। নতুন জায়গায় সে যত সান্ত্বনা দিক তবুও ভয় একটা থাকে, তো সেইভাবে চলাফেরা আমরা ওইভাবে করতাম, কিন্তু কোনো অসুবিধা কোনো জায়গায় হয় নাই। আর একটু ব্যাপার পরে খুশিও লাগবে, যেরকম এ জায়গায় কোনো জিনিসে অভাব নাই, মাছ, তারপরে মাংস, হরিণ, শুয়ার, মানে প্রচুরভাবে ছিল, কোনো অসুবিধা নাই। ওখানে যে কষ্টে ছিলাম কলকাতার ওখানে, তার থেকে অনেক ভালো, অনেক সুযোগ সুবিধা, মানে এগুলি পাইয়া অনেক লোকই মানে একটু খুশির ব্যাপার, তখন একটু খুশি খুশি লাগবে। তো এইভাবে ঘোরাফেরা সব কিছু করার পরে সব কিছু আমরা পেয়েছি, যা যা বলছে পালবাবু সেইটা আমরা সব কিছু। এই যে আপনি তো তখন ছোটই ছিলেন, তো এই যে পড়াশোনার সুযোগটা আপনি পান নাই জীবনে? আমার পড়াশোনার সুযোগটা আর কোথায়, অনেক ঘোরাফেরার কারণে, যেমন বাংলাদেশ থেকে আসছি, আসার পরে কাশীপুর ছিলাম, কোনোদিন স্কুলে যান না? কোনো ক্লাসে পড়া না? গেছি বাঁকুড়া জয়কৃষ্ণপুর, ওইখানে আমি গেছি, ক্লাস 2 পর্যন্ত আমি পড়ছি। আগেকার পড়া তো আমি চিঠি লিখতে পারতাম, এখন অনভ্যাসে বিদ্যার আস। অনভ্যাস মানে যেটা অভ্যাস থাকে সেটা কিন্তু একটা চালিত ভাবে থাকলে মানে সেটা অন্য, সেটা আরো বৃদ্ধি পায়। তো ওই সুযোগ দিয়ে মানে কোনো জায়গায় আর সুযোগ হয়নি। আর আন্দামানে যে বয়সে আসছি সে সময় স্কুলে যাওয়া, শিক্ষা করা, সে স্কুলও তো ছিল না ওই সময়। কিছুদিন পরে ওই 1 বছর পরে হয়তো ওই সাধারণ ছোটখাটো একটা স্কুল, মানে ওইভাবে পড়াইতো, মানে প্রাইমারি স্কুল, প্রাইমারি, অন্য কোনো কিছু প্ল্যান, ভালো কোনো প্ল্যান ছিল না। ওই সময় এসেই মানে এই জমি জায়গার পিছনেই পড়ে গেছেন? হ্যাঁ, কি করব, বাবা, আমি, ওই আমরা ভাইরে যারা, আমি তো বড় ছিলাম, আমার ছোট ভাই মানে মাঝে ভাই, ও এখন তো মেজো, আর আগে ছিল ওই ছোট, আমরা 2 ভাই আসছি। তো ও সময় জমির কাজ বাবার সাথে সাথে করতেই হইতো, আর ওই রেলিং ঠেলিং যে সময় যেতে হইতো সে সময় তো সমস্ত চলা টলা আমরাই ফাঁসি। আর ও সময় একটা ছিল যে ছেলে পেলে যার নাই ওটা দেখে আনতো, যে সময় আন্দামানে আনতো না, ও সময় ওই দেখেই আনতো যে এই লোকের কর্ম করার মতো কেউ আছে, আর এ বয়স মানে আর বেশি যদি হয়, বুড়া যদি হয়, তার কর্ম করার মতো ছেলে ফেলে নাই, তারে আনে নেয়। যে মানে ইয়ং বয়স, সেই বয়সের যদি কেউ হয়, তার ছেলে ফেলে দরকার নাই, তারে আনতো। আর বয়স্ক যারা, তাদের দেখতো ছেলে ফেলে আছে কিনা, কর্ম করার মতো আছে কিনা, এইটা দেখতো। মানে যদি ভালো বড় ছেলে না থাকতো তাহলে তারা আনতো না। ছেলে ফেলে যদি না থাকে, একটা বুড়া লোক আনলে পরে কর্ম কে হয়ে গেল। আস্তে আস্তে আপনাদের বাড়ি ঘরটা সব তৈরি হলো, পরে আস্তে আস্তে কি করে জীবনটা মানে কাটাতেন, সময়টা কি করে কাটাতেন? তো মানে বললাম না, চাষবাসের পর তো অনেক মানে খুশির ব্যাপার, ধান ফান পাইছে সবাই, একটা খুশির ব্যাপার। তখন আর এই কষ্টটা অনুভব কেউ করতে পারে নাই বা করেও না, কেননা যখন ধানের ফসল, এত ফসল, আজকে ইন্ডিয়ায় কোনো জায়গায় আমরা 1 মুঠ ধান কোনোদিন পাই নাই, আর এখানে আসিয়া 100 মণ 150 মণ ধান পাওয়া মানে তো অনেক ব্যাপার। আর একটা ব্যাপার হয়েছে কি, কেনার লোক নেই, খাওয়ার লোক নাই। তাহলে অত ধান কি করতে লাগাইতো? তাহলে লাগাইতে তো হবেই, আরে খাইতেও তো হবে, খাওয়ারও তো। তাহলে 1 বছর লাগালে তো 4-5 বছর খাবে। হইলেও মানে আমরা চাষবাস করতে বছরই করতাম। তারপরে ও সময় তো প্রথম বিনা চাষে আমরা জমি করছি, তারপরে আস্তে আস্তে আমাদের চাষ করতে হয়েছে। সরকার থেকে মহিষ দিয়েছে 1 জোড়া করিয়া, এই চরে নামাইছে মহিষ। এইখানেও? কোথায়? এলসিটিতে আনি এই চরে নামাই। এই জলের মধ্যেই নামাই দিছে? না, তাহলে এলসিটি তো একদম কাছেই আসে, বালিতে মিশে যাবে একদম। তো আসিয়া ও নামাই দিয়েছে। মহিষ এখানে নামছে? তারপরে ওই মহিষ বলছে, তোমাদের যার যা চয়েস, ভালো মন্দ দেখে তোমরা নিয়ে যাও, জোড়া ওইভাবে আমরা জোড়া ওই সব কিছু নিচ্ছি। তারপরে সরকার টিন দিয়েছে, এইখানেই নামাইছে, টিন দিয়েছে, ওই টিন নিয়ে
এখন তোমরা ঘর বানাও, বেড়া ছাড়িয়ে যার যার জমিতে তোমরা ঘর বানাও। ওইভাবে আমরা পরে ঘর বানাইছি। আর তখন তো বালি লাকড়ি অভাব নেই, দেখে দেখে কাটো যা দরকার। হ্যাঁ, বালি ঠেললি মানে ছিল প্রচুর। কেন আগে তো আর কেউ ওতে পাহাড়ে হাত লাগায় নাই। এই যখনই মানে সেটেলমেন্ট এসে তার ওই সময় থেকে শুরু কাটা বললি মানে যা কিছু দরকার তোমাদের কাটো, লাগাও, ঘর বানাও। এইরকম ছিল প্রথম। ঘাট মানে আমাদের দিগলিপুরে এই কালীঘাটে নবগ্রাম আমরা পায়ে হাঁটিয়ে যাইতে হইতো, পায়ে হাঁটিয়ে যাইতে হইতো। যাইয়া মানে যেখানে যে দরকার সেটা ওইভাবেই আমরা চালাইতাম। কিছু মালপত্রের দরকার ওই কালীঘাটে যাইতাম। কালীঘাট ওই কালীঘাট তো নবগ্রাম। আমি 98-এ এসেছিলাম একবার। তো 98 বলতে আজ থেকে 20-25 বছর আগের কথাই বলি, তাই তো। 20-25 বছর আগেও যখন আসছিলাম তো তখনও দেখি না যে রামনগর কোনো ধরনের উন্নত। বা আরেকটা সবচেয়ে বড় জিনিস যেমন এইটা কিন্তু একটা ভাবার বিষয় যে রামনগরের মনে করেন আপনার মানে কারো কোনো সম্বন্ধের জন্য কিন্তু যে ওই রামনগর দুর্গম জায়গা, ওইখান থেকে মেয়ে নিত কেমন একটা দুর্গম জায়গা তো সব জায়গায় ছিল। এই দিগলিপুর যে ওটাও তো এত সদর ছিল না, তবে কিছুটা ছিল আমাদের থেকে। আমরা যেমন জঙ্গল এরিয়ার মধ্যে পড়ছি, দিগলিপুরটাতে একটু সদর জায়গা, ওখানেও কিছু ছিল। যেমন রামনগর, দিগলিপুর থেকে রামনগর কোনো বাস ছিল না। দিগলিপুরে ওই জায়গায় চলাফেরা ওরা করতো। সব জায়গায় অসুবিধা ছিল। আস্তে 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 পরিবর্তন চেঞ্জ হইতে আছে। কিন্তু রামনগরের প্রধান যা ছিল, প্রধান যেই আছে এত ক্ষমতাশালী না। প্রধান হয়েছে মানে একেবারে যেই আসুক। এই বেঞ্জামিন রাশি প্রধান প্রায় 3 বছরের মতো ছিল। তারপরে বলদেব, বাঙালির ভিতরে রাখাল হালদার প্রধান ছিল। এর একদম শুরুতে উমেশ বড়াল প্রধান ছিল। এই যখনই ইলেকশন মানে যখনই পঞ্চায়েত গঠন হয় তখন একদম শুরুতে উমেশ বড়াল ওই প্রথম প্রধান। ওর আগে কোনো প্রধানও ছিল না, আর কিছু না, ওই প্রথম শুরুয়াত মানে ওই। তাহলে তখন গ্রামের যত ডেভেলপমেন্ট কাজগুলো তাহলে কারা করতো? এরা যতটা যা পারে এরাই করতো। তার ডেভেলপমেন্টে তো কিছুই হয় নাই, মানে এই জন্য পিছিয়ে পড়ছে। এই জন্যই মানে পিছিয়ে। কারণ যারা পঞ্চায়েত তারাই তো গ্রামের ডেভেলপ ব্যাপারে তারাই তো সবকিছু করবে। তারা যদি সেই রকম ক্ষমতাশালী না হয় তাহলে মানে কি হবে? তাই এখানে প্রধান হইতো, ওই যা কিছু হইতো মানে ওই রকম ধরনের কেউর মানে এত বড় ধ্যান নাই, এত বড় জ্ঞান নাই যে এইখানে কি করা দরকার, কি করলে ভালো হবে। তো এরকম পরিস্থিতি তো খারাপ ছিল। আর যারা আসে এখন এই যে বর্তমানে দেখা যায় এই যে রাস্তাঘাট যা কিছু হয়েছে, প্রধানের হাত কিছু নেই। এইটা মিনিস্টার লেভেলে দেওয়া হয়েছে রাস্তাগুলি। আগে যে স্বপন ছিল ও বেশি ভালো ছিল না, তবে এই রাস্তাগুলি দিয়ে গেছে সব ওই মানে আমাদের প্রাইম মিনিস্টার এই যে মোদি সড়ক নির্মাণ এতে দিয়ে দিয়েছে এই রাস্তাগুলি। তাই তো এখন এত সুন্দর। নাহলে এর আগেও রাস্তাঘাটে অনেক অবস্থা খারাপ ছিল। এই রাস্তাটা যখনই হয়েছে তখনই এখন যে আসে সেই দেখে সুন্দর। যেরকম আমিও এসে তো আমরা অনেক কিছু ভোগ করছি, অনেক কষ্ট ভোগ করছি। রাস্তাঘাটের জন্য সব সময় ভাবতাম যে কী করা যায়। এই রকম রাস্তাঘাট থাকলে বাস গাড়ি কোনো কিছু নাই, কিভাবে মানে চলাফেরা যায়। চিরদিনটাই কি মানে আমাদের এইভাবে যাবে? আমি কিছুদিন আগেও কইছি যে আমাদের এই কাদার রাস্তা দিয়ে কি অন্তত 4 মাস আগে আমি বলছি এই রাস্তা দিয়ে আর কতদিন হাঁটতে হবে। আমাদের জীবনে মনে হয় আমরা দেখতে পারবো না যে ভালো রাস্তা। সেই রাস্তাটা কিন্তু এবারে সম্পূর্ণ মোদি সেই রাস্তাটা এখন সড়ক নির্মাণ। এই যত সুন্দর দেখা যায় সুন্দরটা শুধু মোদির দান। তো এই জন্যই এখন সুন্দর, সবাই যে আসে যে দেখে সুন্দর।
কিন্তু সুন্দরটা তো এইখান থেকেই হয়েছে। হ্যাঁ, এখন অনেক উন্নতি, অনেক। তো যেরকম আমি বলছিলাম যে একটা ভালো সম্বন্ধ এই রাস্তাঘাটের জন্য পিছিয়ে যেত, তাই না? না, এইগুলি তো হয়। ব্যাগ হোপার জায়গা কোথা থেকে, মানে এখন দিগলিপুরে যদি একটা ছেলে হয়, চিন্তা করে রামনগর এত ব্যাগ হোপা জায়গায়, মানে ওইখানে যাইয়া সম্বন্ধ পাতা করলে আত্মীয়র সাথে যে একটা যাওয়া আসা মেলামেশা কোনো কিছু হবে না। এইগুলি ভাবারই বিষয়। আবার এমন আছে যেমন এই কিশোরীনগর অন্য অন্য জায়গায় তারা বুঝতো আরে আমরা যেরকম ওখানেও তো তাই, এরকম তাদের দরকার মেয়ে, তারা হয়তো আসতো। আমার যেরকম একটা অভিজ্ঞতা, তো যখন আমাকে যখন প্রথম বললো যে জগন্নাথ ডারে যাওয়ার কথা, তো আমি ওই দাদাকে, মেজ দাদাকে বললাম, দাদা আমি হাফ প্যান্ট পরে যাবো। তো দাদা বলে কেন? বলছি না, জগন্নাথ ডারে যাবো তো হাফ প্যান্ট পরেই তো যাওয়ার লাগবে। কেন কিনা দাদা, এই জামাইবাবু, ওই যে ডেরা জগন্নাথ ডারার নামটা, কেননা আমি অনেক আগেও জগন্নাথ ডারার নাম শুনেছি অনেকবার। তো জগন্নাথ ডারার আগেও এরকম একটা পরিস্থিতি ছিল, ওই হাফ প্যান্টেই যাওয়া আসা মানে ছিল। আমি তো গেছি এইবার, কিন্তু সেই ধরনের কিছু না, মানে অন্য গ্রামের সঙ্গে এটা কম্পেয়ার করা যায়, মানে একই, মানে বুঝতে পারি নাই যে আমি জগন্নাথ ডারায় আসছি। এটা তো কিছুদিনের মধ্যে, 1 বছর আগেই শুরু করছে রাস্তাটা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা বানানো। তারপরে আস্তে আস্তে মানে ওই আগে বাড়তে বাড়তে ওই পাথর দেওয়া, সিমেন্ট দেওয়া, এই পাথর দেওয়া, কলতার দেওয়া, আস্তে আস্তে শুরু করছে। কিন্তু এইরকম করিয়ে করিয়ে ও রাস্তায় তো কোনো বাস গাড়ি চলতো না, ওরা যাইতো ডুঙ্গিতে, আর যদি 2-1টা জিপ ওই কাঁচা রাস্তা দিয়ে আসতো, খালি 50 টাকা করিয়ে নিত ওরা। তো ওইভাবে চলাফেরা করতো। আজকের সেই রাস্তাটা এই 1 বছরের মধ্যে বলা যায় যে কমপ্লিট, পুরা কমপ্লিট হয়ে গেছে। এখন বাস সবকিছু যায়, কোনো অসুবিধা নেই। তবে যে জগন্নাথ ডেরা, আমরাও তো ভাবছি, আমরা পায়ে হাঁটিয়ে গেছি, রাস্তা এই দিক দিয়েও আছে, আর এই যে রাস্তা দিয়ে ওই দিক থেকেও আছে। আমাদের ওই ঘরের থেকে নালায় নালায় যাইয়া ওইখান থেকে আমরা জগন্নাথ ডেরা যাইতাম। ওই একটা পাহাড় পার হইতে হবে, তারপরেই জগন্নাথ ডেরা। এইগুলি চলাফেরা আর আমাদেরও অভ্যাস হয়ে গেছে ওই হাঁটা চলার, ওইভাবে আমরা যাইতাম জগন্নাথ ডেরা। আজকে জগন্নাথ ডেরার অনেক পরিবর্তন। একদিন ওখানেও দুরবস্থা গেছে, খাওয়ার ছিল না, চাষবাস মানে ঠিকভাবে করতে পারতো না। রিপু মানে এইসবের জন্য চাষবাস ঠিকভাবে হইতো না, ওরা গরিব ছিল জগন্নাথ ডেরায়। এখন তারা অনেক উন্নত। হ্যাঁ, দেখেন জামাইবাবু, একটা উন্নতর পিছনে কিন্তু একটা রাস্তা কিন্তু মানে মেইন ভূমিকা মানে পালন করে। কিন্তু যদি রাস্তা যদি শহরের রাস্তার সঙ্গে জয়েন্ট হয়ে যায়, যতই পিছিয়ে পড়া জায়গা থাক না কেন, ওর জায়গা উন্নতি হবে। তো আজকে সেই জগন্নাথ ডারার এটাও সেই ঠিক ওরকমই। জামাইবাবু, অনেক কথা হলো, অনেক ভালো লাগলো। আর সেই যে পুরনো দিনের স্মৃতিগুলো আজকে আবার তরতাজা হয়ে গেল। তো আপনার কতখানি ভালো লাগলো আমি জানি না, কিন্তু আপনাকে মানে আমাদের সঙ্গে পেয়ে আমার কিন্তু অনেকটাই ভালো লাগলো, আর অনেক কিছু জানলাম। ভালো তো আমারও লাগবে, কারণ এখানে আসি সেই জিনিসগুলি তো সবাই জানে না। আজকের এই যে ভিডিও করা হলো, মানে এর মধ্যে আমরা কিভাবে কি কষ্ট করছি সেগুলি এখন প্রকাশ হইতে পারে। আর না হয়তো প্রকাশ হইতে পারে না, অবশ্যই হবে। আর না হয়তো কে জানতো যে কিভাবে কি কষ্ট আমাদের, কি কষ্ট এরকম গেছে, মানে সেটা তো বাইরের লোকে জানে না। তো এখন যে সেই আন্দামান দেশ বিদেশ থেকে একটা ভ্রমণের একটা মানে উৎস হয়ে গেছে, সবাই ঘুরতে আসে। কিন্তু এক সময় যে এই আন্দামান কালাপানি নামে পরিচিত ছিল, সেই জিনিসটা সত্যি যারা প্রথম আসছিল তারাই জানে যে কালাপানি কাকে বলে। তো যারা আসি আমরা, তাদের এখন আর অতটা কষ্ট নাই, কেননা যে সুখ শান্তি আমরা পাইছি, কেননা সব দিক থেকে তো, কোনো দিক থেকে তো আমাদের কোনো অসুবিধা নাই। একদিক থেকে ছিল, সেটাও এখন পূরণ হয়ে গেছে, যে রাস্তাঘাট। এমনিতে যে জিনিসগুলি মানে রাস্তাঘাট থাকলে সবকিছু হয়, রাস্তাঘাট ছিল না, কোনো কিছু ছিল না, সেই সময়ই তো ছিল আমাদের কষ্ট। হ্যাঁ, এখন কি কষ্ট? এখন তো ঘরের দুয়ারে বাস আসিয়া দাঁড়ায়, ঘন্টায় ঘন্টায় বাস। ঘন্টায় ঘন্টায় বাস।
বর্তমানে ভালোই, সবাই ভালো আছে, আগে থেকে উন্নত হয়েছে। বস্তির ভিতরে এই সুপারি গাছ টাছ লাগাইয়ে মানে এতেও যেমন 1 মণ চাউল বেচলে 2000 টাকা জোর। আর আগেকার কথা যদি বলি, 20 টাকা 20 টাকা মানে 25 টাকা মন। খাবে কে? খাবার লোক ছিল না এখানে, চাকরি বাকরি কেউ করতো না। যারা আমরা সেটলার যারা আসছি, রাশি বাঙালি, কারা বিক্রি কোথায় করবে? আস্তে আস্তে 2 বছর যাওয়ার পরে তারপরে মায়াবন্দর সাপ্লাই অমুক তমুক, এখানে তোমরা ধান চাউল দিতে পারো, এই রেট পাবা। এটা তো অনেক পরের কথা, কিন্তু প্রথম তো ছিল না কিছু। আর এখন সুপারিটা 1 মণ সুপারির দাম এখন 14,000, 13,000, 15,000, 400 যদি হয় তাই 16,000 টাকা। 1 কেজির দাম 400 টাকা হইলে 16,000। মানে ভাবার কথা না, সমস্ত জমি চাষ করলে যে আমরা যে টাকা হিসাব করি উপার্জন করবো, তাতে কিছু হয় না। কি হয় না, যদি মানে চালের মন আমরা যখন আসি তখন ছিল 20 টাকা 25 টাকা, মানে এরকম 8 আনা 4 আনা কেজি চাউলে। তো এরকম যদি হয়, আর সেটা তবে ওই সময় পয়সার মূল্য ছিল। ওই 4 আনা পয়সায় 1 টাকায় অনেক কিছু হইতো। তেলের দাম ছিল 1 টাকা 1.5 টাকা। আমাদের নিজেরা আমরা দোকান দিছি, কিছুদিন পরে আমরা 5 টাকা ওই মায়াবন্দর দিয়ে নিয়ে 5 টাকায় বিক্রি করতাম। 2 টাকা 4 আনা এরকম কেজি ছিল। তো সেই সময় জিনিসপত্রের দাম কম ছিল, পয়সা মানে অল্প পয়সার দাম ছিল। ওই যার তার সে যার যতটা লাগে নিজেরা খাইতো, আর বাদ বাকি কি করবে, ওই গোলা ভরিয়ে রাখিয়ে দিত। এই রামনগরে আপনার বেড়ে ওঠার দিন, মানে আপনি যে ছোট থেকে বড় হয়েছেন, সেই সমস্ত ঘটনাগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। ওই সময় মানে এইরকমই এখানে আসছি, এই পরিবেশের সাথে মিলিয়ে মানে চলাফেরা যেটা এই যা করি। তারপরে আর এখানে এমন তো করণীয় কিছু নাই যে কোনো কিছু একটা করবো, কেননা নূতন জায়গা, নূতন আমরা আসছি, এছাড়া বাইরের কোনো লোকজন নাই। মানে এখানে আমি 4-5 বছর পরেই বিয়ে করছি। তা বিয়ে করার পরে এখানে যখন সংসার হয়েছে তখন তো নিজের খাটাখাটনি মানে এসব করতে হবে, চাষবাস মানে এগুলি করতে হবে। এগুলি আস্তে আস্তে ভাবতে আছি, ওই বাবার সঙ্গে সঙ্গে মানে সব কিছু করতাম। যেমন হাল চালানো, ওই মহিষ দেশে সরকার হাল চালাইয়া আমরা ধান ঠান ওইভাবে লাগাইতাম। আর আমরা যতদিন লাগাইছি তো পুরা জমিই করতাম। এখন ছেলেপেলেরা এরা করে কি, ওই খোরাকি যতটা হয় ততটাই অল্প জমি করিয়া যে খোরাকি হয়ে গেলে ব্যাস, আর কোনো ফালতু কষ্ট কেউ স্বীকার করে না। আর আমরা তো পুরা কষ্ট করছি। ওই জমি 30 বিঘা জমি, 15 বিঘা জমি যদি ধানা জমি চাষ করতে হয় গরু দিয়ে, তা আমাদের তো অনেক, প্রায় 2 মাস 3 মাস লাগিয়ে যেত ওই জমি চাষ করিয়ে, রোয়া সব কিছু নিয়ে প্রায় 3 মাস তো এইরকম লাগিয়ে যেত। কিন্তু এখন সেইটা ওরা চায় যে দিনের মধ্যে সব কিছু হোক। তো যাই হোক, এইভাবে আস্তে 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 মানে বড় হইয়া তারপরে তো ওই এই জায়গারই ওই তালে তাল মিলাইয়ে চলতে বয়স যখন দেখা গেল যে এখানে আমার বাবা কিন্তু এই শুয়ার টুয়ার খাইতো না কোনো, আর আমরাও খাই নাই। বাবা যখন খায় না আমরা খাবো কি? আন্দামানে আসার পরে দেখা যায় যে হরিণ শুয়ার এর অভাব নাই। তারপরে ওই মানে কুকুর পালছি, কুকুর পালার পরে ওই কুকুর নিয়ে শিকারে যাইতাম। শিকারে গেলে পরেই মানে ওই শুয়ার লেট হইতো না, অল্প টাইমের ভিতরে এই কাছাকাছির মধ্যেই পাই শিকার করিয়ে বাড়ি আসতাম। তখন ওটাও একটা খুশির ব্যাপার ছিল, খুশির ব্যাপার, আনন্দ। সত্যি কথা, শিকার করি মানে নিজেরা শুয়ার মারি, হরিণ মারিয়া সবাই বিলাই মানে বিলাই একা খাইতাম না। ওই 10 মিনিট আমরা যেমন বিরাটটা একেবারে ওই রকমই, ওই মাছ ধরি, একটা বড় মাছ পাইলে সবাই, একটা শুয়ার মারলে সবাই, মানে এরকম বাট করিয়ে দিতাম। বিক্রির কোনো চিন্তা ঠিক আর করতাম। আর এটা তো স্বাভাবিক একটা অভ্যাস হয়ে গেছে, শিকারির উপর একটা নেশা। আরে আজকে যাইতে হবে সকালে, যাইয়া হয়তো ওই শিকার পেয়ে যাইতাম। তবে আছে এই এত
এত শুয়ার হরিণ কোনোদিন আছে যে একেবারে পাওয়াই যায় না। মানে এইটা একটা অবাক জিনিস। এই দেখছি যে এই মাত্র চালাই গেছে, মাটি খসছে, কিন্তু কোনো জায়গায় কোনো আটক করতে পারে না শুয়ার কুত্তায়। তো এইভাবে হয়, কোনো সময় হয় এরকম। আবার কোনো সময় বেশি দূর করতে হয় না, অল্পের মধ্যেই হয়ে যায়। আর এত পরিমাণে ছিল, উঠানে মানকচু গাছ, উঠান দিয়ে টানিয়ে নিয়ে যাই রাত্রেবেলায়, মানে উঠান দিয়ে টানিয়ে নিয়ে যাবে। ঘরের পিছনে আমার মানে কিছু আগ গাছ লাগানো ছিল, ওই সন্ধ্যার পরেই টের পাওয়া যাবে মটমট করে ভাঙতে শুরু হয়ে গেছে। মানে হ্যাঁ, এত মানে এগো আনন্দ, এরাও খুশিতে মানে ওই সব করে। হ্যাঁ, ভয় ডর ছিল না, লোক দেখে নাই তো কোনোদিন, তো ভয় ডর ছিল না। ওই রকম ভাবে আটকা খাইয়ে মানে ভাঙ্গিয়ে চুলিয়ে সর্বনাশ করে অনেক। তারপরে তো আমরা অনেকদিন যাওয়ার পরে আমরা জগন্নাথ ডেটা থেকে চারা আনিয়া আখ মানে অনেক আমরা আখ লাগাইছি। তারপরে একটা মেশিন দিগলিপুর থেকে নিয়ে আসি, ওই মালয়েশিয়া বোটে আনিয়ে এইখানে ডুঙ্গিতে লামাইছি ওই মেশিন। মানে খোলা বলা লাকড়ি ফ্যাক্টরি নাই, খুলি এইখানে আনিয়ে তারপরে ওই লাকড়িগুলি আমরা বাড়ি নিয়ে বানাইছি, বানাইয়ে তারপরে ওই মেশিন ফিট করছি। ফিট করিয়া ওই আখ ফ্রেসাই করতাম। ওই আখের খেতেও যা লাগতো শুয়ার। একদিন ফরেস্টারে ওই কালীপুর থাকে গাছ, ওর সাথে মানে জানাশোনা হয়ে গেছে, ওই লোক আসছে। আমি বলছি আখ খেতে মানে এরকম সর্বনাশ করে, ঠিক আছে আমি যাব। ও আসছে, বাঙালি আমাদের। তো আসিয়া ওইখানে রয়েছে যে শুয়ার মারবে রাত্রে, বন্দুক নিয়ে আসছে। কিন্তু শুয়ার আসছে, শুয়ার মারতে আর পারে না, মানে শব্দ টের পায়, অথচ ঠিক লক্ষ্য করিয়া যে গুলি করবে এরকম সুযোগ মানে হয় না। ওইভাবে দাফাদাফি করিয়ে মানে চলিয়ে গেছে। এখন ওই কোনো কাজ নাই। এখন দেখা গেল সকালবেলায় কোনো কাজ নাই, ঠিক আছে সমুদ্রে থেকে করিয়ে আসি, মাছ ধরতাম এইখানে আসলে। এখানে তো মাছের কোনো অভাব ছিল না, সমস্ত জায়গায় এই সব জায়গায় এই যে হালপা আসে না, হালপা একটু ঘোলা হয়, সাধারণ ঘোলা হইলে ওই ঘোলায় খেউ দিলে ওই বড় বড় কাটিগাল মাছ এইসব। আর ছোট মাছ বলতে মানে এখানে বড়শি ফেলাইলে এইখানে বড়শিতে বাজাইছি আমি কাটিগাল মাছ, এই যে এই জায়গায় বড়শি মানে ওই ফেলাইছি। ওই এক ধরনের আছে সৈতান কোকারু বলি আমরা, শীতল কোকারু না, শীতল না, তাহলে ছোট ছোট কোকারুগুলি টেবু টুবুয়া, চান্দা কোকারু আমরা বলতাম সৈতান কোকারু। কেন? ওই ফন্নিয়াটা লম্বা, তো ওই জন্য ওইগুলি এইখানে ফেলাইয়া ধরছি, ওই মানে ফালাইছি বসি। এই জায়গা তো বালু না, খালি বালু, পাথর এখানে ধারে গেছে, ওই জায়গা পাথর, এই জায়গা পাথর, এখানে বালু অনেক দূর। এখানে তো ওই মাছ টাছ এসে ভেড়ে মনে না, ওই কোকারি টোকারি সময় তো এই সব জায়গায় চেলা মাছ ছিল ভরা, ওই নালায় উঠতো, 12 মাস থাকতো ওই খৌরি। তো কোকারু দেখলে পরে অবাক হয়ে যেত একবারে, মানে এই হয়তো আমি দাঁড়াইছি এই জায়গায়, দেখা যাইতো ওই চেলার ঝাঁক এইখানে, ওই আইয়া গাফুর গুফুর করিয়ে মানে সব জায়গায় লাগবে, কোন জায়গায় তোরা খেয়াও দেবো মানে করতে পারতাম না, এইরকম অবস্থা। মানে এটা আনন্দ হইতো না? হ্যাঁ হ্যাঁ, আনন্দ, মাছ মারা একটা আনন্দ। খাইতো কে সত্যি কথা, খাওয়ার থেকে ধরাটাই মজা। ওইখানে বসি ফেলাইছি, বসি মানে আমি ফেলানোর সাথে সাথে বসি এমন ভাবে টান দিয়েছে, ধরিয়ে রাখতে পারি না। ও বসি বাইর করিয়ে মানে ওই যে ভাসান থেকে বসি মানে লেউ ছুটি গেছে। আমি বলি এখন আর কি করবো, সমস্ত লেউ নিয়ে গেছে। তারপরে ওই রকম ওই জায়গায় ধরতাম, ওই সব জায়গায় মাছ নালায় খেলাই, মানে মাছ টাছের কোনো অভাব ছিল না, অভাব ছিল না। তো আজও আমরা প্রথমেও শুনতাম যে কালীঘাট আর রামনগরে কোনোদিন মাছ মাংসের অভাব নাই, তো সেই দিনটা এখনো আছে। এখানে বিয়া চূড়ার ব্যাপার যা কিছু ছিল, কোনো পয়সা লাগতো না। মাছ ওরা ধরিয়া যা 50 কেজি 60 কেজি যা দরকার হইতো ওরা ধরিয়ে দিত এমনি ফিরি। কেন? ওরা তো আমাকে নিজের কাছে ওগো নিমন্ত্রণা সবকিছু আছে, মানে মদত করা, সেইভাবে ওরা ধরিয়ে দিত। আর মাছ ধরতে গেলে এত কষ্ট নাই, একদম কাছাকাছি বইয়া মানে সব মাছ ধরে ফেলা,
আর আসলে বেশি সময় বসি পাইলে মানে অনেক মাছ, তো অফুরন্ত মাছ। এই নালার ভিতরে আমি ওইখানে পাইছি, ওই নালাটা খোলা ছিল, তাই এমন পরিমাণে মানে এই যেগুলি বলে ওই পাশা, না না পায়সা ভাঙ্গন তো আছেই, এক ধরনের আছে চান্দা মাছ, টাকা চান্দা আমরা বলছি, ওগুলি যা বসতো ছিপা বসি ফেলাইলে মানে কাঁকড়া গাছের উপরে বসিয়া ফালাবে আর উঠাবে, ফালাবে আর উঠাবে, এত মাছ সব জায়গায়, কোনো জায়গায় কোনো। আর ওই ভিতরে আমি বসি পেয়েছি কোকারু মাছ, লাল ভেটকি, বড় বড় লাল ভেটকি, তারপরে ওই মাছ, ওই জাবা মাছ ওই নালার ভিতরে। এখন একটা জাবা মাছ এই সমুদ্রে এইখানে খোঁজ করিয়ে পাবে না, কাছে নাই জাবা মাছ। এখনকার কথা বলি, এখন তো বাইরের থেকেও আসে মাছ ধরতে, বাইরের থেকে যদি আসে ম্যাড্রাস, ওই অন্য অন্য জায়গা থেকে যদি আসে বড় বড় বোট নিয়ে, তারা বড় বড় জাল নিয়ে, তাহলে বাইরে যদি এই সব জায়গায় মাছ ধরা হয় তাহলে এখানে কত মাছ আসবে। হ্যাঁ, অফুরন্ত জিনিস ছিল সবই কিছু, বললাম না অন্তত 15-20 বছরের মধ্যে টের পাই নাই যে মাছ কমতে পারে, এটা অনুভব কেউ করতে পারে না। এখন তো কমিয়ে গেছে, এখন সেরকম নাই। তো জামাইবাবু আপনার এখন বয়স কত হয়েছে? আমার বয়স 80 পার হয়ে গেছে, হিসাবে 80 পার হয়ে গেছে। তো এখন আর মাছ টাছ ধরতে আমি যাই না, কিন্তু হাঁটা চলা তো আপনাকে দেখলে চলা মানে আমি করি, অল্প স্বল্প হাঁটা চলা করি ওই রাস্তায়, তারপরে ওই বীরেন ওদের বাড়িতে যাওয়া আসা, মানে এরকম আছে কিছু। এছাড়া বেশি হাঁটা চলা করতে পারি না। সমুদ্রে এখন কিন্তু আস্তে আস্তে সব পাওয়া যায়, এগুলি আগে আসতো না। আগে আসতো অন্য ধরনের কিছু, এই পুবান ছাড়লে পর আসতো কি কাঁচের বল, তারপরে বয়া, তারপরে প্লাস্টিকের বল, এই সবগুলি আসতো আগে। প্লাস্টিক ঠিক ওই সব আসতো না, মনে হয় এদিকে ছিপও এত চলতো না তার জন্যই। আর ওই প্লাস্টিকগুলি ছিপে গনে কাটিয়ে ওরা যেটা খারাপ হয়ে যায় সেটা ফেলাই দেয়। কেউ যে আমার সমবয়সী যদি কেউ থাকে, যে ও আছে অনেক দূরে, ওর সাথে যাইয়ে যে একটু কথা বলবো, সেইটা তো আর হয় না। এই বালিতে আমি তো আসতে পারি না, আসার কায়দা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, শরীর সুস্থ থাকবেন, আর এইভাবেই আপনার বাকি জীবনটা কাটিয়ে দেবেন। নমস্কার। নমস্কার।